বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইটফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11তম অধ্যায় সম্পূর্ণ পাঠ করব এবং এর সাথে 15টি ছোট প্রশ্ন এবং সাথে এমটি যে আমাদের 3টি অধ্যায় আছে, তৃতীয়, সপ্তম এবং 15তম। এই অধ্যায়ের ছোট প্রশ্ন অর্থাৎ অনুশীলনের যে প্রশ্নগুলো সেগুলো এবং সাথে বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা পড়ে নেব। এখানে আমাদের 11তম অধ্যায়ের প্রথম যেটা আলোচনা সেটা হলো বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। পাহাড়ি অঞ্চল, এখানে যদি আমরা নিচের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি এখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং, এর উচ্চতা প্রায় 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং, এর উচ্চতা 1230 মিটার। এই দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি রয়েছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এরপর আছে উচ্চভূমি এবং সমভূমি, এগুলো আমরা রিডিং করে নেব। এই রিডিং থেকে আমরা ছোট প্রশ্ন তৈরি করে নেব। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণ কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায় বন্যা হয়, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুবই উর্বর। তারপরে পৃষ্ঠা যেটা আছে, তারপরে পৃষ্ঠা আমরা দেখব। এখানে লেখা আছে এসো লিখি, সেটা তোমরা SW করে নিবা। বরেন্দ্রভূমি, মধুপুরগড়, লালমাই পাহাড়, এগুলো তোমরা শিখে নেবা। এরপরে এক কথায় উত্তর, পশ্চিমে কোন উচ্চভূমি আছে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? তোমরা এটাও দেখে নেবা। এবার আমরা দ্বিতীয় পার্ট দেখব। দ্বিতীয় পার্ট এখানে লেখা আছে জলবায়ু। বাংলাদেশে বড় ষড়ঋতুর দেশ, মানে 6 ঋতুর দেশ। ঋতুগুলো হলো বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। তারপরে বর্ষাকাল, তারপরে শীতকাল। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার হয়ে থাকে। বর্ষাকালের পর বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় গড় তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। তারপরে পৃষ্ঠার দিকে আমরা খেয়াল করব। তারপরে পৃষ্ঠা যেটা দেওয়া আছে সেটা হলো এখানে শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। তোমার কাছে যে 3টা ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা এবং যে 3টা ঋতু তোমার কাছে ভালো মনে হয় সেই 3টা ঋতু সম্পর্কে তুমি আলোচনা করে নিবা। আর 3টি ঋতুর যেসব সংখ্যাগত তথ্য বৈশিষ্ট্য রয়েছে তা লেখো, কাজটি জোড়াই করো। গ্রীষ্মকালে কি হয়, বর্ষাকালে কী ধরনের আবহাওয়া থাকে এবং শীতকালে কী ধরনের আবহাওয়া থাকে সেটা তোমরা এখানে লিখে ফেলবা। আর ঋতুর সাথে বৈশিষ্ট্যগুলো মিল করো। এখানে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। যেমন শীতকালে কি পড়ে? ঠান্ডা পড়ে। বর্ষাকালে কি হয় তোমরা লিখবা। গ্রীষ্মকালে মৌসুমি বায়ু হয়। এগুলো তোমরা সবাই জানো, এরপর আবার এগুলো করে নেবা। এবার তৃতীয় পাঠে আমরা যাব। তৃতীয় পাঠে যেটা দেওয়া আছে সেটা হলো এখানে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশপাশের 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব, যেমন সুন্দরবন, তারপরে কক্সবাজার এবং কুয়াকাটা। প্রথম আমরা পড়ে নিব সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এই বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এই বনে দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম
ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়া আছে চিত্রা, হরিণ, বন্য শুকুর, সাজারু আর পাখি। বনের মাঝখান দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। তারপর শেষে আমরা খেয়াল করবো কক্সবাজার, এরপর মাঝখানে কক্সবাজার। এটা হলো পৃথিবীর দীর্ঘতম মানে সমুদ্র সৈকত। এটা চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকতে বঙ্গোপসাগর উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। এখানে 100 বছরের পুরানো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। তারপরে পৃষ্ঠা আমরা দেখব, এখানে লেখা আছে, যেটা আমরা শিখবো সেটা হলো এখানে একেবারে শেষের দিকে বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে আকর্ষণীয় দিকগুলো মিল করা। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, তোমরা এগুলো মিল করার বাম ডানের মতো তোমরা এগুলো মিল করে নিবা, অথবা তোমরা এগুলো ভালো করে শিখে নিবা। আশা করি তোমরা অনেক কিছু বুঝছো। এবার আমরা দেখব তার পরের পার্ট, অর্থাৎ চতুর্থ পার্টে আমরা দেখব এখানে কি লেখা আছে। যেখানে আছে দর্শনীয় পাহাড়ি এলাকা। এরপরে এই পার্টে আমরা বাংলাদেশের 3টি আকর্ষণীয় পাহাড়ি এলাকা সম্পর্কে জানব: বান্দরবান, রাঙ্গামাটি এবং জাফলং। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা। এখানেই আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিংডং। এখানে আরও আছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া ও বগা লেক। মিলানচরিতে আছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা। এছাড়া সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াম। তারপরে রাঙ্গামাটি, এটা একটি পাহাড়ি এলাকা, তোমরা এগুলো পড়ে নিবে। জাফলং সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল। এখানে মারি নদী থেকে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন যা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। এবার তারপরে পৃষ্ঠা নম্বর 59। এখানে আমরা বান্দরবন, রাঙ্গামাটি, জাফলং প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলোর তালিকা লেখো এবং কাজটি জোড়াই করো। মানে বান্দরবনে কী কী আছে সেটা তোমরা জোড়ায় জোড়ায় লিখবা, রাঙ্গামাটিতে কী কী আছে সেটাও জোড়ায় লিখবা, জাফলংয়ে কী আছে এবং কী কাজ করে সেগুলো তোমরা লিখে ফেলবা। পরে তোমাদের এখানে যাচাই করি বিভিন্ন স্থানের সাথে তাদের আকর্ষণগুলো মিল করো। বান্দরবন, রাঙ্গামাটি, জাফলং, আর অপর পাশে আছে জ্বলন্ত সেতু, বৌদ্ধ মন্দির, চাকমা, খাসি, জাদুঘর। এগুলো তোমরা মিল করে লিখে ফেলবা। তোমরা এখানে লক্ষ্য করবা যে এখানে আমি 3য় অধ্যায়ের কিছু প্রশ্ন দিয়ে দিছি। তার মধ্যে ছোট প্রশ্ন হলো, চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো। মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি? আমি 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। সেটা হলো, চাকমারা যে ধরনের বাড়ি নির্মাণ করেন সেটা হলো চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো করে ঘর তৈরি করেন। 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম। তারপরে প্রশ্ন হলো তোমাদের, মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী। সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো। সাঁওতালদের একটি উৎসবের নাম হলো উৎসবপ্রিয়, মানে অনেকগুলো উৎসব, তার মধ্যে একটা নাম দিয়ে দিবা যে তারা ফাল্গুনের বছরের প্রথম দিনে উৎসব, ফাল্গুন উৎসব, আষাঢ় মাসে একটা উৎসব পালন করেন, তারপরে ভাদ্র মাসে আরেকটা উৎসব তারা পালন করে। যে কোনো একটা উৎসবের নাম দিলে হয়ে যাচ্ছে। তারপরে মণিপুরীরা যে বিশেষ ধরনের সবজি খান তার নাম কি? মণিপুরীরা যে বিশেষ ধরনের সবজি খান তার নাম হলো সিনজেদা, যা নানা ধরনের শাক সবজি দিয়ে তৈরি। তোমরা এগুলা ভালো করে শিখে নিবে। আর এছাড়াও 15তম অধ্যায় এবং
সপ্তম অধ্যায়ে যে প্রশ্নগুলো ছোট প্রশ্ন বড় প্রশ্ন আছে সেগুলো তোমরা মুখস্থ করে নেবে। আরও কিছু ছোট প্রশ্ন তোমাদের জন্য আছে, সেটা হলো তোমরা এগুলা বাসায় পড়ে নেবা। যেমন সপ্তম অধ্যায় কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লিখো। শ্রমভিত্তিক একটা কাজের নাম লিখবা। হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন তাও তোমরা লিখবা। হাসপাতালে ডাক্তাররা সাধারণত ডাক্তার এবং নার্সরা কাজ করে থাকে, সেটা তোমরা লিখবা। আইনি পেশার উদ্দেশ্য কী? এরপরে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? সকল পেশার মানুষের সাথে আমাদের ভালো, নম্র এবং মার্জনীয় আচরণ করা উচিত। কোন কাজটি তোমার সবচেয়ে কঠিন মনে হয়? আমার কাছে যদি মনে হয় যে সবচেয়ে কঠিন কাজ হলো আইনি পেশা কাজ, কারণ অনেক ঝামেলা থাকে, সেই জন্য আমি আইনি পেশা কাজকে কঠিন মনে করি। আবার তোমাদের কাছে যদি মনে করে যে না, আমার কাছে আইন পেশা না, আমাদের কাছে শিক্ষকতা করা সবচেয়ে কঠিন, তাহলে তোমরা সেটাও লিখতে পারো। আর যদি অন্য কোনো কাজ কঠিন হয়ে থাকে, মানে পেশা হিসাবে যেটা তোমার কাছে কঠিন মনে হবে সেটাই তুমি এখানে লিখবা। তুমি কি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও? যেই পেশায় কাজ করতে চাও সেই পেশার নাম এখানে লিখবা। এবং এটা বুঝিয়ে, মানে বড় প্রশ্ন হিসাবে যতটুকু লেখার দরকার ঠিক ততটুকু তোমাকে এখানে লিখতে হবে। তারপরে 15তম অধ্যায় এখানে লেখা আছে ভাষা আন্দোলন কখন হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। 6 দফা দাবি কখন উপস্থাপন করা হয়েছিল? 6 দফা দাবি 1966 সালে উপস্থাপন করা হয়েছিল। কোথায় হয়েছিল সেটাও তোমরা লিখে নিবা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন? এটা তোমরা লিখবা। বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা 1971 সালে 25শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। তারপরে আছে বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী ছিল? প্রায় 9 মাস। তারপরে প্রশ্নগুলো উত্তর দাও। বড় প্রশ্নগুলো আছে 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? বড় প্রশ্ন হিসাবে তোমরা এগুলো লিখবা এবং আগে পড়ে নেবা, তারপর তোমরা এগুলো শিখে নেবা অথবা খাতায় লিখবা। তারপরে আছে এখানে একটা প্রশ্ন আছে বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল? এইখানে যে 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায় তোমরা ভালো করে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এখান থেকে বাম ডান শূন্যস্থান ভালো করে শিখে নিবা। আর এখান থেকে তোমাদের এই 3টা অধ্যায় থেকে তোমাদের মূলত এমটি প্রশ্ন করা হচ্ছে বা হবে। আর এই 3টা অধ্যায় ভালো করে পড়লে তোমরা এমটিতে ভালো ফলাফল করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থীরা তোমরা যেখানেই থাকো ভালো থাকো এবং পড়ালেখা আরও মনোযোগী হয়। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।